আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ছাড়া দলগুলোকে আয় ব্যয়ের তথ্য দিতে ইসির চিঠি। এদিকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে কোনো কোনো ক্ষেত্রে ঐক্যমত্য মতনৈক্য জানালো বিএনপি। জানাবো জাতীয় সংসদ নির্বাচন জরিপ, তরুণদের ভোটে কে এগিয়ে, বিএনপি জামায়াত নাকি এনসিপি। এবং সর্বশেষ জানাবো আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন প্রেস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া দলগুলোকে আয় ব্যয়ের তথ্য দিতে ইসির চিঠি। নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া বাকি 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। সচিব বলেন, নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। আইন অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোন দল পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। আওয়ামী লীগ সহ বর্তমানে ইসিতে নিবন্ধিত দল 51টি। নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে 15 দিন সময় দেবে ইসি। সূত্র জানায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত চেয়ে যেসব দল আবেদন করেছে সেগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার সুযোগ দিতে 15 দিন সময় দিতে যাচ্ছে ইসি। ওই সময়ের মধ্যে দলগুলো নিবন্ধন শর্ত পূরণের হালনাগাদ তথ্য জমা দিতে পারবে। রাষ্ট্র সংস্কার প্রশ্নে কোনো কোনো ক্ষেত্রে ঐক্যমত্য মতনৈক্য জানালো বিএনপি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি কোনো কোনো বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে এবং কোনো কোনো ক্ষেত্রে মতানৈক্য রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। বিএনপির মতে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নেওয়া হয়েছে, তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনা দলের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে যাচ্ছে। দলটি বলছে, বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য পৌঁছানোর জন্য দলের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছে। এছাড়া অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছে। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীতে কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় আলোচনা অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলে আমাদের প্রতিনিধিরা ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ ও প্রযুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচনে সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্যকর করার কোন প্রস্তাবে যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য করা ও সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ফলে এমন কোন প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যে পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। মির্জা ফখরুল বলেন, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখনো আলোচনায় আসেনি। তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনের কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতেই আমরা সম্মতি জানিয়েছি। শুধু 29 নম্বর সুপারিশ আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়া বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি। আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবে আমরা একমত হয়েছি এবং 5টিতে আংশিক একমত হয়েছি। 5টি সুপারিশে আমরা ভিন্ন মত প্রদান করেছি। 11টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি, যেগুলো দেশে প্রদেশের সৃষ্টি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়ে। উল্লেখযোগ্য পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। ফখরুল বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে আমরা একমত হয়েছি এবং 9টিতে আংশিকভাবে একমত হয়েছি। 18টিতে ভিন্ন মত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দিয়েছি। উল্লেখযোগ্য বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সব প্রস্তাবে আমরা একমত হয়েছি। তবে এর কিছু বিষয় নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে রিটিফাই ও সাংবিধানিক সংশোধনীয় প্রয়োজন হবে। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আমরা একমত হয়েছি এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছি।
64তে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছে, অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হতে বিভিন্ন আইনে ও বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছে। 24টি বিষয়ে আমরা একমত হতে পারিনি। উল্লেখযোগ্য, বিএনপির ব্যবস্থা সংক্রান্ত 12টি আইন, 6টি নীতিমালা আছে। এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানের নির্দিষ্ট বিধান আছে। এসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে, তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আনিত সব প্রস্তাবে একমত হয়েছে। আইনি সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে আমরা দফাওয়ারি মতামত দিয়েছি, অধিকাংশ সুপারিশে একমত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরাই ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐক্যমত প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। তিনি বলেন, জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ার ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ পরিবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সামান্য বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইন মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনে আমরা একমত হয়েছি। মির্জা ফখরুল বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়ে আমরা তা বিচার বিভাগের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন পরামর্শ দিয়েছি। কারণ ইতিপূর্বে 1988 সালে এমন উদ্যোগকে উচ্চতর আদালতে বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, এমন বহু সংস্কার প্রস্তাবে শুধু ঐক্যমত প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলো বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় কার্যক্রম দীর্ঘ অভিজ্ঞতা আলোকে আমরা যুক্তিগ্রাহ্য মতামত দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, ঐক্যমত কমিশনে আলোচনা অব্যাহত আছে। সংস্কার কমিশন সমূহের প্রস্তাবের উপর আলোচনা করে ঐক্যমত প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র সংসদ পরিচালনা বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনে আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। এসব বিষয়ে সুস্পষ্ট কোনো প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়নি বলে আমরা মন্তব্য করে থেকে বিরত থাকছি। জাতীয় সংসদ নির্বাচন জরিপ, তরুণদের ভোটে কে এগিয়ে, বিএনপি, জামায়াত নাকি এনসিপি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তা নিয়ে তরুণদের উপর জরিপ পরিচালনা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এবং অ্যাকশন এইড বাংলাদেশ। তাদের জরিপে দেখা যায় নির্বাচনের সবচেয়ে বেশি 38.76% ভোট পাবে বিএনপি, এরপরে জামায়াত ইসলামী 21.45% এবং জাতীয় নাগরিক পার্টি 15.84% ভোট পাবে। চলতি বছরের 20 মে থেকে 31 মে পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়। দেশের 8টি বিভাগের প্রতিটি থেকে 2টি জেলা এবং প্রতি জেলা 2টি করে উপজেলা থেকে তরুণদের বাছাই করা হয়। এতে 15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণের মতামত নেওয়া হয়েছে। তরুণদের মধ্যে যদি কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে 15.84% ভোট পাবে। এছাড়া দেশের অন্যান্য ইসলামিক দল 4.59% ভোট পেতে পারে। এই জরিপে অংশগ্রহণকারী তরুণদের 76.78% আগামী নির্বাচনে ভোট দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। এখনো সিদ্ধান্ত নেননি 5.9% ভোট দেবেন না বলে জানিয়েছেন 4.14%, আর 13.98% এখনো ভোটার হননি। জরিপের ফলাফল নিয়ে সামনের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, কেবল 15 থেকে 35 বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে। এখানে যে মতামত এসেছে তার শুধু বাছাই করে ওই তরুণদের মতামত, এটাকে দেশের পুরো জনগোষ্ঠী বা অন্যান্য বিষয়ের মানুষের মতামত হিসেবে বিবেচনা করা উচিত হবে না। বিশেষ করে রাজনীতির মতো সংবেদনশীল বিষয়গুলোতে তা কখনোই করা সঙ্গত হবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কর্মসংস্থান, শিক্ষা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের ভাবনা সম্পর্কিত এই জরিপটি সোমবার প্রকাশ করা হয়। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার নিয়ে জরিপের ফলাফল তুলে ধরেন সামনের সানেমের গবেষণা সহযোগী সাফা তাসমিন। অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।